হ্যাঁ দাদা, আমরা লাইভে আর কি চলে গেছি তো। দিদি আমি আর কি শুরুটা করি। ওকে, ঠিক আছে দিদি, আমি তাহলে শুরুটা করি। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অনলাইন টক শোতে। আমি খোকন বর্মন, শিক্ষার্থী, আইন ও ভূমি প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। আমাদের সমাজে বিয়ে একটি পবিত্র সামাজিক বন্ধন হলেও এর সাথে শতাব্দীর পর শতাব্দী ধরে জড়ে আছে যৌতুক প্রথা নামে একটা কুসংস্কার। আমাদের দেশে কঠোর আইন থাকা সত্ত্বেও আজও রূপ বদল করতেছে যৌতুক প্রথা, এবং কি আমাদের সমাজে বিশেষ করে অনেক ক্ষতি শিকার হইতেছে। কিন্তু কেন আইনের পাশাপাশি আমাদের পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন কতখানি প্রয়োজন, তা নিয়ে আমাদের আজকের আলোচনা। যৌতুক প্রথা, পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন কেন? আজকে আমাদের আলোচনার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন দুজন তরুণ প্রতিনিধি, জানকী চিসিম দিদি, অর্থ বিষয়ক সম্পাদক, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ ও শিক্ষার্থী গ্রিন লাইফ কলেজ অফ নার্সিং এবং ভলেন্টিয়ার কুশাল বাংলাদেশ। এবং অতিথি হিসেবে যুক্ত আছেন তপন হাজং দাদা, সভাপতি হাজং স্টুডেন্ট কাউন্সিল হাসুক ও শিক্ষার্থী বিউপি। আপনাদের দুজনকে আমাদের আয়োজনে স্বাগতম। সাথে যারা দর্শক হিসেবে যুক্ত আছেন তাদেরকেও স্বাগতম জানাই। তো আজকে চলুন আমাদের মূল আলোচনা শুরু করি। তো দিদি, আমাদের মূল আলোচনা আজকে শুরু করি। জি, ধন্যবাদ আপনাকেও। তো আজকে ঠিক আছে দিদি। তো দিদি, প্রথমে আর কি আমি আপনার কাছে প্রশ্নটা চলে যাই। যে যৌতুক প্রথা বন্ধে আমাদের দেশে কঠোর আইন রয়েছে, যেখানে কিন্তু যৌতুক নিরোধ আইন 2018, এবং কি যৌতুকের মাধ্যমে কেউ যদি নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করে বা প্ররোচিত হয় মৃত্যুবরণ করতে, তো সেখানে কিন্তু শাস্তির অনেক বিধান আছে। তো তা সত্ত্বেও আজও সমাজে যৌতুক প্রথার উপস্থিতি কিভাবে টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে, এটা যদি আপনি একটু বলতেন। আমার কাছে বিষয়টা মনে হচ্ছে যে আহ, যৌতুক যে প্রথা সেটা ছোট সময় আমরা যেভাবে দেখেছি যে যৌতুক প্রথা মানে স্বর্ণ না তো টাকা পয়সা দেওয়া, সেটি এখন আসলে পরিবর্তিত হয়ে দেখা যাচ্ছে ভিন্ন রূপ নিয়েছে। যেমন আমরা বলছি যে মানে সাহায্যের হাত বাড়ানো, পারিবারিক ভাবে একটি সংসার গোছাতে যত জিনিস লাগে সেগুলো দেওয়া, তো একটি জামাইকে সচ্ছল করা যেন উনার মেয়েটি ভালোভাবে থাকতে পারে। জাস্ট নাম বা ধরনের পরিবর্তন হয়েছে, কিন্তু এটিকে আসলে যৌতুক অনেকে বলছে, কিন্তু নাম পরিবর্তন করে অনেকে বলছে যে এটিকে উপহার। কিন্তু এটি আসলে আমার কাছে খুব সুপ্তভাবে টিকে আছে। কিন্তু যে যে জায়গায় আছে সে জায়গায় এখন আসলে খুব খারাপ অবস্থা নিচ্ছে। আমি আমার এলাকায় এখনো দেখিনি সেটা, কারণ আমি খ্রিস্টান জাতির দিক থেকে আমি কিন্তু, তো আমাদের সমাজে যৌতুক প্রথাটা সেভাবে নেই। তো আমি যখন আপনার কাছ থেকে যৌতুক প্রথা শুনলাম, তখন আমি চিন্তা করলাম যে আসলে হয়তো আমার আশেপাশেও আছে, কিন্তু সেটি নামটা অন্যরকম হয়ে গেছে। যৌতুক না হয়ে কেউ বলছে যে উপহার বা বিয়ের উপহার সামগ্রী হুম। হিসাবে। জি। হ্যাঁ দিদি, ধন্যবাদ দিদি। আপনার কি বল শেষ হয়েছে দিদি? হুম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। আপনার কাছে আমরা আবার আসবো অন্য প্রশ্ন নিয়ে। তো এরপরে আমরা তপন হাজং দাদার কাছে যাইতেছি। দাদা, আপনি কি শুনতে পাইতেছেন? হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ দাদা, তো এরপরে প্রশ্নটা আপনার কাছে যাই। যে যৌতুককে অনেক সময় উপহার বা সামাজিক উপহার নামে উপস্থাপন করা হয়। এইখানে উপহার এবং যৌতুকের মধ্যে সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক পার্থক্যটা আপনার কাছে কি মনে হয়? যে আসলে যে অনেকে বলে যে উপহার এবং কি এটা গিফট, এই যে যৌতুকের নামটাকে আর কি পরিবর্তন করে গিফট বলা হয়, এটা আপনি কিভাবে দেখেন? আসলে উপহার হলো যেটা শেষটাই বা কোনো প্রত্যাশা ছাড়া যেটাকে দেওয়া হয়। কিন্তু যৌতুকের ব্যাপারটা একেবারেই ভিন্ন।
যৌতুক আসলে আহ, আমাদের সামাজিক যে দৃষ্টিকোণ থেকে আমরা এটা দেখে আসতেছি, মানে ছোট থেকেই হয়তো বা আমাদের সামাজিক ইয়াতে আদার্স আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো আমরা দেখে আসি, বর পক্ষের যে প্রত্যাশা বা দাবি, সামাজিক ভাবে যে বর পক্ষের প্রত্যাশা আপনারা দাবি দেওয়া থাকে, ওইটাকে আমরা যৌতুক বলি। যেটা সামাজিক চাপের মধ্যে বা আত্মসম্মানের দিক চিন্তা করে মানে দিতে হয়তো বা বাধ্য থাকে বা বর পক্ষ সেটা দাবি করে। তো সেক্ষেত্রে এটা কি আবার ভিন্ন, মানে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। যেমন যৌতুককে অনেক সময় মানুষ ভাবে যে মনে করে যে উপহার হিসেবে দিচ্ছি বা মেয়ের সুখের চিন্তা করে আমরা নিজে থেকেই দিচ্ছি, বা লোক লজ্জার ভয় বা বিভিন্ন সামাজিক চাপের কারণে, সম্মান বোধের কারণে এগুলা মানুষ আসলে, কিন্তু এটা আরো সবচেয়ে বিপজ্জনক। অন্যায়কে প্রশ্রয় দিয়ে যৌতুককে আমরা মানে সামাজিকভাবে গ্রহণযোগ্যতা দিচ্ছি। এটা আসলে খুবই দুঃখজনক এবং আমাদের সমাজের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আসলে বিপজ্জনক। সরি দাদা, আমার আর কি মিউট ছিল। ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। তো এ পর্যায়ে আমাদের আর কি ২টা প্রশ্নের পর একজন আর কি কমেন্ট করছে। তো কমেন্টটা হয়তো আপনারা হুম, দেখতে পাইতেছেন দাদা, দিদি। হ্যাঁ, তো এখানে যে উনি ইয়াটা বলছে যে আসলে কিভাবে যৌতুক উপহার হিসেবে দাবি করে? উপহার তো মানুষ ইচ্ছে করে দেয়। যেখানে যৌতুক হুম, না দিলে মৃত্যু হয়। কেন? এটা কিভাবে নির্মূল করা যায়? আমাদের এটা কি বের করা উচিত নয়? তো এই যে আসলে উনি একটা আরকি পজিটিভ কমেন্টই করছে, যে আরকি উনার নাম বৃষ্টি রায়। তো উনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের যে যৌতুক এবং কি উপহার, এটা আসলে আমাদের মানুষজন তেমন আরকি বুঝে না যে উপহারটা হইলো নিজের ইচ্ছায় তার মেয়েকে বা বিয়ের সময় পারিবারিকভাবে যা আত্মীয়স্বজন দেয় সেটা হইলো উপহার। আর যৌতুক হইলো যেটা হইলো জোর করে চাপিয়ে দেওয়া হয় এবং যার পরবর্তীতে যৌতুক না দিতে পারলে বিয়ে অনেক সময় ভেঙে যায় এবং পাশাপাশি যৌতুক এবং কি বিয়ের সময় যে পরিমাণ যৌতুকটা নির্ধারিত হয় সেটা দিতে না পারলে পরবর্তীতে মেয়েদেরকে মানসিক নির্যাতন করা হয় স্বামীর বাড়িতে গিয়ে। যার করে কিন্তু অনেকেই তখন মৃত্যুর পথ বেছে নেয়। তো ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। তো এর পরবর্তীতে দিদি আপনার কাছে প্রশ্নে আসি যে বর্তমানে আরকি যৌতুকের ধরন ও রূপ কিভাবে পরিবর্তন হচ্ছে? শহর ও গ্রাম ভেদে যৌতুকের চেহারা কি একই ধরনের থাকে নাকি পার্থক্য মনে হয় আপনার কাছে? আহ, অনেক অনেক পার্থক্য। আসলে শুধুমাত্র শহর আর গ্রাম না, মানুষের যে শ্রেণী আছে, মানে আমরা যেটাকে বলি মিডিল ক্লাস, হাই ক্লাস, সেই অনুযায়ীও যৌতুকের ধরন অনেক বেশি পার্থক্য আছে। যেমন গ্রামের একজন কৃষক বা শ্রমিক, মজুরি যেনারা প্রতিদিন প্রতিদিন তাদের জন্য হচ্ছে এটি অন্যরকম। আমার কাছে মনে হচ্ছে ওনারা যখন একটি কর্মসংস্থান দেওয়া হয় তারপর থেকে মাথার মধ্যে একটা প্রেশার নিয়ে কন্যা সন্তান বড় করে যে আমাদের কন্যা সন্তান হয়েছে তাকে আমাদের বিয়ে দিতে হবে, আর সেই বিয়ের জন্য আমাদের ভালো পাত্র খুঁজতে হবে, ভালো পাত্রের জন্য হচ্ছে আমাদের টাকা পয়সা দিতে হবে। আমি জানি না যে টাকা পয়সার সাথে ভালো পাত্র কিভাবে সম্পর্কিত। তাছাড়া একটা বিষয় হচ্ছে যে শহরে আমি যদি বলি, শুধুমাত্রই না, আহ, যে আমাদের পুরান ঢাকাতে এটিতে কিন্তু অনেক বড় একটি প্রচলন আছে যে যখনই একটি মেয়ের বিয়ে হয় তখন অনেক যৌতুক বা টাকা পয়সা, মানে একটা হিউজ একটি খরচ। আপনাদের এলাকাতে same? আপনাদের এলাকাতে দেখা যাচ্ছে যে যারা একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণী তারা এই যৌতুক কথাটিকে নিজেদের মানে মনস্তাত্ত্বিক ভাবে ধারণ করছে। ও গ্রাম অঞ্চলে যেটি আর শহর অঞ্চলে যেটি পার্থক্য আছে, তারপরে দেখা যাচ্ছে যে আমি শহর অঞ্চলে যেটি এটিকে, যেহেতু শহরের মানুষ আয় বেশি, সেটি থেকে ওনারা কিন্তু আমোদ প্রমোদ ভাবে যৌতুকটাকে দিচ্ছে। আর
মানে দেখা যাচ্ছে যে মেয়ের পরিবার থেকে হচ্ছে যৌতুকের জন্য টাকা দিচ্ছে, ছেলের পরিবার থেকে বিয়ের জন্য আয়োজন করছে, এরকমটা হয়। কিন্তু গ্রামের দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে মেয়ের পরিবারকে প্রতি টাকাও দিতে হচ্ছে, মেয়ের পরিবারকে যে বিয়ের আয়োজনও করতে হচ্ছে। শুধুমাত্র আহ মানসিক না, শারীরিকভাবে তাদের যে শ্রম যাচ্ছে, এগুলো আসলে কিভাবে আপনি ডিফাইন করবেন? কারণ এটি একটি আমি জানি না বিয়ের মতো একটা পবিত্র জিনিস কিভাবে এরকম একটি আহ মানসিক প্রেশারের কারণ হতে পারে। আর আমি আসলে আপনাদের যে জাতির যে নিয়ম সেদিক থেকে আমাদের জাতির নিয়মটা টোটালি ভিন্ন। আপনারা হয়তো জানেন, হয়তো অনেকে জানে না। আমি জানি না এর আগে কারো আপনাদের স্ট্রিমে এসেছিলেন? এসেছিলেন? হ্যাঁ দিদি, ও আপনি কি আচ্ছা। কোশ্চেন একবার একটু বলেন থেকে দিদি। না, আমি বলছিলাম যে এর আগে কি কোনো গারো জাতি বা খাসিয়া থেকে কি কোনো মানুষ আপনাদের এই লাইভ স্ট্রিমে এসেছিলেন? না না না, কিন্তু শোনা হয়েছে আর কি, যে রীতিনীতি গুলা জানা হুম হুম হয়েছে হুম হুম। এমন আর কি, কিন্তু যাওয়া হয়নি সশরীরে। আচ্ছা, না না, আমি বলতে চাচ্ছি এখানে যারা লাইভ দেখছে তারা হয়তো অনেকেই জানে না যে গারোরা মাতৃতান্ত্রিক। গারোরা হচ্ছে সাধারণত জামাই নিয়ে আসার একটি প্রথা আছে। তো সেদিক থেকে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে একটি প্রথা আছে। সেটা হচ্ছে আমরা যখন জামাই নিয়ে আসি তখন জামাই পরিবারকে কিছু একটা উপহার দিয়ে আসি। সে পরিবারের যারা আগে সম্মানী কর্তা থাকে তাদেরকে আমরা একটু করে জামা কাপড় বা এগুলো দিয়ে আসি, যেগুলো ভালোবাসার একটাই সেটা সাথে আমাদের আর আমি যদি আচ্ছা দুজনেই আর কি মিলেমিশে একটা বিয়ের আয়োজন করা হয়। তো আহ এটি আসলে যদিও ঠিক আছে, কিন্তু আপনাদের দিক থেকে যেটা হচ্ছে আসলে সত্যি কথা বলতে আপনার কাছে মনে হচ্ছে যে ইনকামের শ্রেণীভেদে যৌতুকের প্রকারভেদ ভিন্নভাবে হচ্ছে। আর হচ্ছে গ্রামে যারা আছে তাদের মধ্যে তো মানসিক ভাবেও প্রভাবিত হচ্ছে, যারা শহরে আছে তাদের মধ্যে মানসিক অন্যরকম বেড়ে হচ্ছে। কিন্তু প্রকার ভেদাভেদ থাকলেও যাদের নাই তারাই বেশি আসলে কষ্ট পাচ্ছে বা তাদের দিক থেকে এটা আসলে মানসিক বা হচ্ছে শারীরিক ভাবে বা মেয়ের জন্য এটি হচ্ছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত। আমার পক্ষ থেকে এটাই বলার ছিল আপনার প্রশ্নে। ধন্যবাদ দিদি, আপনি সুন্দরভাবে বিষয়টা বলার জন্য। তো এর পরবর্তীতে আর কি আবার আপনার কাছে আসবো। তো এরপরে আমি তপনদার কাছে চলে যাই প্রশ্নতে। যে দাদা, শুনতে পাইতেছেন দাদা? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ দাদা, এর পরবর্তী প্রশ্নটা আপনাকে করি। যে একটি পরিবারে আর কি যখন কন্যা সন্তান জন্ম নেয়, তখন তখন থেকে অভিভাবকদের মধ্যে বিয়ের খরচ বা যৌতুক নিয়ে মানসিকভাবে একটি চাপ তৈরি হয়। এই মানসিকতার মূল কারণ কি? যে আপনাদের ওইদিকেও যেমন আর কি টুকটাক যৌতুকের ইয়াটা আছে, তা আমাদের এদিকে হারটা বেশি। তো আপনি এই মানসিক চাপটা মূলত কারণটা কি মনে করেন আপনি? আসলে এর মূল কারণ হলো আমাদের যে সামাজিক যে রীতিনীতি বা প্রচলিত যে ধারণা, যে আমরা যেগুলোকে চর্চা করে এতদিন আসছি, হয়তোবা এর জন্য এগুলোকে নির্মূল করা আসলে খুবই কষ্টসাধ্য। তবে যুব সমাজ আমরা চেষ্টা করলে অবশ্যই সম্ভব। কিন্তু মেয়ের জন্ম হওয়ার পর আসলে আমাদের একটা মানে মাথায় যেটা চিন্তা আসে যে বিয়ে দিতে হবে, অন্য ফ্যামিলিতে চলে যাবে, এবং মেয়ের বিয়েতে যে মোটা অঙ্কের একটা খরচ বহন করতে হবে, যেটা আসলে মানে ক্লিয়ারলি বলতে গেলে ওইটা ফিরে পাওয়ার না। কারণ মেয়ে তো অন্য ফ্যামিলিতে যাবে, অন্য সংসারে যাবে। এই ধরনের আমাদের চিন্তা ভাবনা, এগুলোর মধ্য থেকে আমরা মনে করি যে একটা মেয়ে পরিবারে আসলে আমরা বোঝা মনে করি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বা একজন মানুষ, আমরা যে এখন উচ্চশিক্ষায় শিক্ষিত, সেদিক থেকে চিন্তা করলে আসলে একজন নারীকে আহ, অবশ্যই আহ, নেতিবাচকভাবে এবং সম্মানের সাথে অধিকার সম্পূর্ণভাবে চিন্তা করে
মানে একজন মেয়ে সন্তানের আগমনেও সেভাবে আমাদের মানে চিন্তা করা উচিত, এটা আমি মনে করি। ধন্যবাদ। আহ, ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। তো এর পরবর্তী প্রশ্নটা আমরা এই দিদির কাছে যাইতেছি। দিদি শুনতে পাইতেছেন আমার? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ দিদি, এই যে যে পরবর্তী প্রশ্নটা হইলো যে যৌতুক দেওয়া নেওয়া দুটাই কিন্তু অপরাধ। তো সেই ক্ষেত্রে আহ, অনেক পরিবার মেয়ের সুখের কথা চিন্তা করে চুপচাপ কিন্তু এই যৌতুকটা দিয়ে থাকে। তো এই বিষয়টাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? আমার কাছে মনে হচ্ছে যে কি আসলে মেয়ের পরিবারের যে দোষ সর্বপ্রথম। কারণ মেয়ের কথা চিন্তা করে আমি কেন একজন মানুষকে টাকা দিব? আর যে লোকটা টাকা নিচ্ছে সে আমার মেয়েকে কিভাবে ভালো রাখবে? এটা তো প্রথম প্রশ্ন করা উচিত। কারণ বাংলাদেশ আসলে ৬৪টি জেলা আছে। তার মধ্যে থেকে আমি যদি বলি, আপনারা অনেকেই বলি উত্তরবঙ্গে যৌতুকের প্রথা আছে। কিন্তু অন্যান্য জেলার মধ্যে কি এভাবে কিন্তু যৌতুকের প্রথা নেই। ইভেন আমরা বাংলাদেশে টোটাল প্রায় ৫০টির অধিক আদিবাসী জনগোষ্ঠী আছে। তাদের বিভিন্ন মানে বিয়ে থেকে বিভিন্ন রীতিনীতি থাকলেও আম মানে যুগের সাথে সেটা পরিবর্তন হয়। যেভাবে করলে মানে বর্তমান প্রজন্ম ভালো থাকবে বা একজন মানুষ ভালো থাকবে, সেদিক থেকে যদি একটা পরিবার এখনই যদি এই সময়ে যদি এই সেটআপটা রাখে যে আমি টাকা দিলে আমার মেয়ে ভালো থাকবে বা ভালো রাখবে, তাহলে এটা আসলে মেয়েটিকে বিক্রি করে দেওয়ার মতো হচ্ছে। প্রথমত বিষয়টা হচ্ছে যে আমাকে আগে দেখতে হবে যে আমি এদিক থেকে আমার পক্ষে যে অনেকে আছে যারা প্রেম করে বিয়ে করে, ছেলেরও তো সে সামর্থ্য নেই যে আগামী কয়েক বছরের মধ্যে মেয়েকে ভালো রাখতে পারবে, মেয়েকে ভালো করে খেয়ে খুলে রাখতে পারবে। কিন্তু এখন দামি কোনো ফ্রিজ নেই বাসায়, দামি কোনো বাসায় থাকতে রাখতে পারে না মেয়েকে। সেদিক থেকে যদি মেয়ে পরিবার চায় সে তাকে সাহায্য করতে পারে। কারণ যখন দুটো মানুষ বিয়ে করে তখন দেখা যাচ্ছে যাকে আহ, ওই ছেলেটা তো সে পরিবারের সন্তানের মতোই হচ্ছে, সেটা থেকে সাহায্য করা যায়। কিন্তু আমি যদি এখনই সেট আপ করে রাখি একটা ছেলেকে আমি টাকা দিচ্ছি আমার মেয়েকে ভালো রাখার জন্য, তাহলে আসলে মনে করুন যে আপনারা আপনাদের মেয়েদেরকে বিক্রি করে দিচ্ছেন। কারণ টাকার বিনিময়ে আসলে কাউকে সুখ কিনে দেয় না, এটাকে আসলে দেখা যাচ্ছে যে বিক্রি বলা যায়, এটাকে বিসর্জনও বলা যাবে না। তো সেদিক থেকে হুম আমি হুম। মনে করি যে প্রত্যেক পরিবারের উচিত ফার্স্ট প্রশ্ন করা যে আমি আমার কি টাকা দিয়ে আসলে একটি ছেলেকে ভালো রাখতে পারবো। এটি আর কি আমার পক্ষ থেকে এটি বলার ছিল দাদা। ধন্যবাদ দিদি আপনার মন্তব্য রাখার জন্য। তো এরপরে আমরা দাদার কাছে যাইতেছি। দাদা যে আসলে যে এর পরবর্তী প্রশ্নটা আপনি শুনতে পাইতেছেন দাদা? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। হ্যাঁ দাদা, যে এর পরবর্তী যে প্রশ্নটা আপনাকে আমি করতে চাইতেছি, বিয়ের ক্ষেত্রে বরপক্ষ যৌতুক দাবি করার মানসিকতার পেছনে পারিবারিক, শিক্ষাগত, সামাজিক মানসিকতা কতটা দায়ী বলে মনে করেন আপনি? আসলে শিক্ষাগত যোগ্যতা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আহ, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে পারিবারিক শিক্ষা আমাদের প্রয়োজন, যার মাধ্যমে আমরা একজন মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে পারবো। যেমন একজন জি নারীকে দাদা। যদি আমরা মানুষ হিসেবে মূল্যায়ন করতাম, তাহলে সেক্ষেত্রে আপনার এই যৌতুক বিষয়টা থাকতো না। আহ, কারণ এই যৌতুকের মাধ্যমে একটা সম্পর্ককে একটা মানে দুই পরিবারের যে সম্পর্ককে আমরা লেনদেনের মাধ্যমে দেখাচ্ছি, এটা খুবই দুঃখজনক বিষয়। এবং আমাদের প্রেক্ষাপটে এটা মানে অভিশাপ, যেটা একজন মেয়ের যে আত্মসম্মান বোধ এবং সিদ্ধান্তকে আমরা মূল্যায়ন করছি না, এটা আসলে সামাজিকভাবে অন্যায়। সেজন্য আমাদের একজন মানুষকে মানুষ হিসাবে আত্মসম্মান এবং মূল্যবোধ করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা যদি আহ, যৌতুককে যদি আমরা আহ, দেখি, সেক্ষেত্রে আমরা নারীদের যে অবমূল্যায়ন এবং
নারীদের ক্ষেত্রে যে অন্যায় আমরা করছি বা নারী সমাজকে যে আমরা মানে আমাদের দৃষ্টি থেকে যে ছোট করতেছি, ওদের ইচ্ছা স্বাধীনতা বা সিদ্ধান্তকে যে আমরা ছোট করে দেখতেছি, এগুলো আসলে খুবই দুঃখজনক ব্যাপার। এর জন্য একজন উচ্চ শিক্ষিতই নয়, আমরা যেন একজন মানুষকে মানুষের অধিকার, স্বাধীনতা এবং আত্মমর্যাদা যেন দিতে পারি, সেই শিক্ষা, সেই পারিবারিক শিক্ষাটা আমাদের খুবই প্রয়োজন। সেজন্য আমাদের এই প্রজন্মকে অবশ্যই সচেতন করা উচিত এবং এই কাজ নিয়ে আমাদের আরো প্রচারণা করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আসলে আমাদের যে পুঁথিগত বিদ্যার থেকে আসলে আমাদের নৈতিক বিদ্যাটাও অনেক প্রয়োজন, কারণ বইয়ের বিদ্যায় সবকিছু ইয়ে থাকে না, নিজেদের একটা মানবিক দৃষ্টিকোণ থাকা উচিত, তাহলে কিন্তু অনেক কিছুই জানা যায়, শেখা যায়। তো ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। এরপরে প্রশ্ন আমি দিদির কাছে যাইতেছি। দিদি, আপনি শুনতে পাইতেছেন? জি দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ দিদি, আপনার কাছে যে প্রশ্নটা যাইতেছি, যে যৌতুকের কারণে পারিবারিক সহিংসতা, মানসিক অত্যাচার এবং এমনকি হত্যার মতো অপরাধ ঘটতেছে, বর্তমানে এখনো চলতেছে, অনেক জায়গায় ঘটনা ঘটতেছে। সমাজ হিসেবে আমরা এই সংবেদনশীল বিষয়ে কেন এখনো কঠোর হতে পারছি না, বা আইন কেন কঠোর হইতেছে না? আপনি কি মনে করেন এই বিষয়টাকে? আম, এই দিক থেকে দেখা যাচ্ছে যে অলরেডি তো যৌতুক বিরোধ আইন আছে, মানে বিরোধ আইন আছে 2018 সালে। কিন্তু এই যে আইন আছে, শুধু কি আপনাদের এলাকায় যতগুলো নারী আছে বা যতগুলো ইয়াং জেনারেশন, তাদের কাছে যারা হাতিয়ার দিকে সেই আইনটাকে জানে, মানে এটা যদি না জানি, তাহলে আপনাদের একটা দায়িত্ব থাকবে যে পরবর্তীতে যে এই আইনটা আপনাদের করে প্রত্যেকটি বাড়িতে বা কোন জায়গায় পৌঁছে দিবেন। আপনার একটি আইন আছে, শুধুমাত্র নারী না, পুরুষদের কাছে ওইটা পৌঁছে দেওয়া হতো। যৌতুকের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া, তার কারণ হচ্ছে আমরা জানি যে আমরা যৌতুকটি পারিবারিক একটি সমস্যা। যৌতুকের কারণে যে সহিংসতা হয় বা দ্বন্দ্ব হয়, এটি আসলে পারিবারিক দ্বন্দ্ব। মানে দরজা বন্ধ করে বউকে মারছে, যখন মারা শেষ হচ্ছে তখন স্বামী নামে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, এটা তো বউ ঘরের ভিতরে বসে কান্না করছে। কিন্তু বাইরের মানুষেরা হস্তক্ষেপ করবে না, বলবে যে ও স্বামীর সাথে ঝগড়া করছে বা শ্বশুর শাশুড়ির সাথে বৌমার কোনো কিছু হয়েছে, এরকম সাধারণ ভাবে দেখি। এটাই হচ্ছে আমাদের সমাজের একটি সমস্যা। আমরা পারে মানে একটু যদি আপনি যে ইউএনডিপি একটি নারীদেরকে নিয়ে আসেন বা সিডও বলে আর কি, সেখানে সর্বপ্রথম নারীর প্রতি সহিংসতা অবলম্বন করে বাইরেই হয়, ঘরের ভিতরে যে সহিংসতা হতে পারে কে জানতোই না মানুষজন। সেম ভাবে যে যৌতুকের যে সেটা আপনি দেখতে পাচ্ছেন, যখন মানুষ মানে মেয়েটিকে মেরে ফেলা হচ্ছে বা সমাজে মারা না হলে অনেক বেশি সহিংসতা হলে, যখন সমাজের থেকে যে নেতা থাকে তার কাছে বিচার আসলে আপনি বুঝতে পারে যে এরকম সহিংসতা হয়েছে। কিন্তু তার যে বিয়ের পর থেকে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে হয়, এটি তো এই মেয়েটা তো তার মা বাবার কাছে বলতে পারে না, কারণ তার মা বাবা তাকে মাইসেট করেছে যে সামান্য কিছু হতেই পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে পারিবারিক ভাবে কাউন্সিলিংয়েরও দরকার আছে। যদি আমরা মনে করি যে যৌতুক শুধু আম, সমাজের জন্য তো অবশ্যই না, কিন্তু যখন পারিবারিক ভাবে শুরু হচ্ছে এই সহিংসতাটা, তখন থেকে আমি যদি রুখে দিতে পারি, তাহলে সেগুলো অবশ্যই বন্ধ হবে। আর একটি নারী কখনো জীবন দিতে হবে না যৌতুকের কারণে। আর আমার কাছে মনে হয় সেদিক থেকে নারীর সবচেয়ে বিশেষ যে জায়গাটা হচ্ছে সবসময় থাকে তার পরিবার। সে তার পরিবারকে জানায় যে এরকম এরকম হচ্ছে, কিন্তু সবসময় যে পরিবারের সাপোর্ট করে এমনটা না, কারণ সে তার পরিবার জানতো যে যৌতুক দিয়েই তাকে বিয়ে দিতে হবে। তো সেদিক থেকে তার পরিবার আপনাদের উচিত যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা বা একটা জায়গা, যখন একটা নারী নির্বিধায়, মানে হয়তো অনেক গ্রুপ থাকে না যেখানে anonymous ভাবে অনেকে নিজেদের কথা শেয়ার করতে পারে, লিখতে পারে, যেন কাউন্সিলিং এর একটি জায়গা থাকে, যেখান থেকে তারা নির্বিধায় কথাগুলো বলতে পারে, যেন আমাদের সমাজে কোনো বোন বা কোনো পরিবার নিজের কন্যা সন্তানকে হারাতে পারে যৌতুকের কারণে। তো এইটি আমার কাছে মানে এটা actually আলোচনা, পাশাপাশি একটি দাবিও থাকবে আর কি আপনাদের কাছে। এটি আমার পক্ষ থেকে বলা। ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য।
আসলেই আমাদের যৌতুকের জন্য এখন প্রতিনিয়ত প্রায় অনেক নির্যাতন, মানসিক নির্যাতন এবং কি অনেকজনের সহ্য না করতে পেরে মৃত্যুবরণ করতেছে। তো এটা এখন আমাদের প্রতিদিনের প্রায় নিউজ দেখা যায় নিউজে। তো এটা আসলে আমাদের পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। তো এরপরে প্রশ্ন দাদার কাছে যাই। দাদা আপনি কি শুনতে পাইতেছেন তপন দা? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। যে দাদা অনেকে মনে করেন যে নারীগুলো বা নারীগুলো বা মহিলাগুলো শিক্ষিত বা স্বাবলম্বী হলে যৌতুকের পরিমাণটা কমতে পারে। কিন্তু আসলে আপনার কাছে কি মনে হয় যে যে নারীগুলা শিক্ষিত কিংবা নিজে স্বাবলম্বী হলে কি যৌতুকটা কমতেছে নাকি এর ধরনটা পরিবর্তন হইতেছে? আপনার কাছে কি মনে হয়? আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেহেতু সাংগঠনিকের সাথে সবাই এখানে জড়িত আছি এবং আমরা সেই দীর্ঘদিন ধরে আমরা আমাদের আদিবাসী বলেন বা আমাদের এমনিতে কালচার নিয়ে আমরা সবসময় রাস্তায় নামি। আমরা কি শুধু মানে ছেলেরাই কি নামি? আমার মনে হয় যে ছেলে থেকে মেয়েদের সংখ্যাই বেশি। তবে মেয়েরা অবশ্যই হুম শিক্ষিত হচ্ছে এবং স্বাবলম্বী হচ্ছে। এটা যৌতুকের জন্য শক্তিশালী হাতিয়ার, ঠিক আছে। কিন্তু আসলে আমরা কতটুক আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা মানে এগুলা পরিবর্তন করার চেষ্টা করতেছি আমরা। যে যেখানে যে কোনো জাতির অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে নারীরাও সমান তালে রাস্তায় নামছে। শুধু এখন যেটা আমি বলতে চাচ্ছি যে খাসিয়া বলেন, গারো বলেন, মাতৃতান্ত্রিক, হ্যাঁ, ওদের কথাবার্তাগুলো আমরা শুনে হয়তোবা আমাদের বিষয়টা যেটা যৌতুক নিয়ে মোটামুটি একটা ভালোই যে আমরা এই পরিস্থিতি শিখার সেক্ষেত্রে আমি বলতে চাই শুধু কি আজকে যে শাহবাগ মোড়ে ৯ আগস্ট যে কেন্দ্রীয় হুম শহীদ মিনারের সামনে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুধু কি ছেলেরাই ঝাঁপ দিচ্ছে আমাদের অধিকারের জন্য, আমাদের প্রজন্মের জন্য, আমাদের আহ, ভবিষ্যতের যে চিন্তাগুলো নিয়ে নারীরাও সমান তালে এগিয়ে আছে। কিন্তু আমাদের পুরুষদের বা ছেলেদের দৃষ্টিকোণ এখনো পুরুষতান্ত্রিক। এই দৃষ্টিকোণ এই মানসিকতার জন্যই আজকে এই সময়ে এসেও যৌতুকের মতো একটা বেধিকে আমরা বহন করে যাচ্ছি। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক যে আমরা এত শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা বিভিন্ন নিজের গ্রাম বন্দর ছেড়ে বিভিন্ন নামি দামি শহরগুলোতে থেকে ভালো ভালো স্কুল কলেজ থেকে শিক্ষা নেওয়ার পরেও আমরা যৌতুকের মতো যে সামাজিক এক বেধি থেকে আমরা বের হতে পাচ্ছি না। অথচ নারীরাও সমান তালে পুরুষের সাথে সংগ্রাম করে যাচ্ছে। এটা অনেক দুঃখজনক এবং লজ্জাজনক একটা বিষয়। সেজন্য শুধু নারীরা শিক্ষিত হলেই নয়, নারীরা স্বাবলম্বী হলেই নয়, আমাদের পুরুষদের, আমাদের সমাজের দৃষ্টিকোণ বদলাতে হবে। আমাদের মানসিকতা, আমাদের পারিবারিক শিক্ষা দৃষ্টিকোণ বদলাতে হবে। এটাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর একটা বক্তব্য রাখার জন্য। আসলে আমাদের অনেকে মনে করে যে নারীগুলো স্বাবলম্বী হলেই যৌতুকটা আর কি কমে যাবে বা এটার হার কমে যাবে। কিন্তু আসলে এটা দেখা গেলে বাস্তবতা বলতে গেলে আমাদের পুরুষদের পুরুষতান্ত্রিক মনোভাব বা একচেটিয়া যে চিন্তা ভাবনা এগুলো পরিবর্তন করা অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা নারী ছাড়া কিন্তু কোনো কাজ সম্ভব না। তো সেই জায়গা থেকে আসলে আমাদের এইটা চিন্তা ভাবনা করা উচিত সবাইকে। তো ধন্যবাদ দাদা। এরপরে প্রশ্ন আমি দিদির কাছে যাইতেছি। দিদি আপনি শুনতে পাইতেছেন? জি দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ দিদি, আপনার কাছে যে প্রশ্ন যেটা যাইতেছি, তো যৌতুকের প্রথার ফলে সমাজে কন্যা পক্ষ মানে কন্যার পরিবারকে সামাজিকভাবে নিচু বা দুর্বল ভাবে যে চর্চাটা রয়েছে আমাদের সমাজে দেখে যে কন্যা বা মেয়ের পক্ষকে যে সমাজে নিচু বা দুর্বল ভাবে দেখে, যে মেয়ে সন্তান আছে মানে তাকে যৌতুক দিতে হবে, একটা যে চিন্তা ভাবনা থাকে বা ছোট ভাবে দেখে। এই যে এটি নারীর আত্মমর্যাদা কিভাবে ক্ষতি করে আপনার কাছে কি মনে হয়? আম, এটি আসলে নারীর আত্মমর্যাদাকে অনেক বেশিভাবেই ক্ষতি করে।
আমি জানি না যে আমি দিচ্ছি আমার নিজের টাকা দিচ্ছি, আমার সারা জীবনের সঞ্চয় করে দিচ্ছি টাকা পয়সা, তারপর আমাকে যে নিজের উপর দেখা বলে, তার মানে কি আমাদের সমাজে এখন পর্যন্ত সেরকম একটি পুরুষতান্ত্রিক একটি মন মানসিকতা চর্চা আছে যেটি এটিকে দেখা যাচ্ছে। তার মানে দেখা যায় না যে বাস্তবে যে যা যাচ্ছে তার সবকিছুই যাচ্ছে, আর অথচ দিন শেষে তাকে অপমানিত হতে হচ্ছে। এখন আমাদের যে দেশের যে চাকরি ব্যবস্থা সেদিক থেকে দেখা যাচ্ছে যে একটি মানুষের নর্মালি জীবন জীবিকার জন্য আয় করাটাই অনেক কষ্টকর। সেদিক থেকে যখন আপনি জি। গ্রামের মানুষের চিন্তা করবেন, তারা যে কত কষ্ট করে একটি কন্যা সন্তান, শুধুমাত্র একটি পরিবারে তো শুধু একটি কন্যা সন্তান হয় না, একটি পরিবারে আরো ৪-৫টি কন্যা সন্তান থাকে। সেদিক থেকে আমি আমার কন্যা সন্তানকে বড় করছি, তাদেরকে প্রতিদিন বেলা খাবার দিচ্ছি, তাদেরকে পোশাক দিচ্ছি, বড় করছি। তারপরে যখন একটি সময় আসছে তখন আমি একটি পুরুষের কাছে তার দায়িত্ব সঁপে দিচ্ছি। তো তারপরে আমি যখন সে পুরুষের যে যৌতুক, যেটিকে আমরা বলছি যে দাবি, সেটা পূরণ করতে না পারলে সে সমাজে সে পরিবারকে আবার হীনমন্যতার শিকার হতে হচ্ছে। এটা আসলে বলবো যে এখানে আমাদের সমাজে যে ধর্মীয় বা সামাজিক লিডার আছে, তাদের মন মানসিকতা পরিবর্তন করা উচিত। যদি তাদের এটা পরিবর্তন করা না হয় তাহলে আমাদের যে নারীর যে আত্মসম্মান সেটি আসলে কখনোই হবে না। কারণ আপনি চিন্তা করেন একটি পরিবারের কর্তা থাকেন পুরুষ, তো সেদিক থেকে একটি নারী যে আত্মসম্মানের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি বুঝতে হবে সে পরিবারের কর্তাকে। আর আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের এলাকার যে অবস্থা, তাদের একটি নারী কি কখনো বুঝতে পারে যে তার আত্মসম্মানে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যদি এই ক্ষতিগ্রস্ত হচ্ছে সে যদি জানতে পারতো তাহলে আসলে প্রতিবাদের কণ্ঠ খুব আগে থেকেই গড়ে উঠতো। এই একটা বিষয়টি হচ্ছে সে বুঝতে পারে না, কিন্তু আমি একজন নারী হিসেবে মনে করি যে এই যৌতুক প্রথা প্রথমত একজন নারী হিসাবে তাকে অপমানিত করছে, কারণ সে তাকে তো বিক্রয়ের জন্য নয়। আমি কেন একটা মানুষকে টাকা দিয়ে তার পরিবারে যাব? আমি মনে করছি যে সেদিক থেকে নারীদের অনেক বেশি সচেতন হওয়া উচিত নিজেদের অধিকার নিয়ে, বিশেষ করে হচ্ছে নিজের আত্মমর্যাদা নিয়ে। তারা যেন নিজের ভয়েস রেজ করতে পারে, বিশেষ করে এই যৌতুকের জন্য। বিয়ের মতো এই পবিত্র জায়গায় যেন যৌতুকের মতো জিনিসটাকে যেন আমরা বাদ দিতে পারি। আপনি যদি এদিক থেকে আমি আপনার কাছে একদম আমি যেহেতু বারবার আমি মনে করছি যে আপনাদের সমাজের সাথে আমি আমার দিকে কম্পেয়ার করছি। আপনার যদি মনে করেন আমাদের গ্রাম সমাজে কিন্তু আগে 100% জামাই দেওয়া একদম ছিল আর কি। তো সেদিক থেকে দেখা গেল যে যুগের সাথে অনেক পুরুষ এটিকে মনে করছে যে জামাই নিয়ে যাওয়া, তো বিশেষ করে যেন হচ্ছে কন্যার যে সম্পত্তি থাকে বা জমি জায়গা সেগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণ করার জন্য ওকে জামাই নিয়ে যেতাম, এটা আমরা নক্ষরম বলি, মানে বরের রাজা। তো সেদিক থেকে একই সময় মনে হয়েছে যে আসলে জামাই যাওয়ার ফলে সেদিক থেকে আহ এখনো আমাদের জমি জমা হারিয়ে অনেক পরিবারের জমি জমা নেই। আর তার মধ্যে অনেক বিজনেস ক্যাডার অনেক বড় বড় চাকরি করে সেদিক তার আত্মসম্মানেও নেই। তো সেদিক থেকে এখন জামাই যাওয়ার কথাটা দেখা যাচ্ছে যে নারী পুরুষ দুজনের সম্মতি মতে যদি মনে করে নেন যে না আমি বউ যেতে রাজি আছি, তো এখন বউ যাচ্ছে। তো আমাদের গ্রাম সমাজে পুরুষ হচ্ছে তাদের অনেকের সম্মান খেতে লাগে। তো সেই থেকে আপনাদের সমাজে নারীদের বোধ হচ্ছে যে আসলে তার আত্মসম্মানের কথা কেটে রাখছে যে আমি যৌতুক দিয়ে বিয়ে করবো। আর আপনি যেটা প্রশ্ন করেছেন যে কতটুকু নারী মর্যাদার জন্য, এটা আসলে অনেক বেশি। আমার মনে হয় যে এখানে অনেক বেশি সচেতন হওয়া উচিত। সবচেয়ে প্রথম হচ্ছে নিজের অধিকার নিয়ে নিজে সচেতন হওয়া উচিত। ধন্যবাদ দাদা, আমার কথাটা এটাই ছিল। ধন্যবাদ দিদি, আপনি সুন্দরভাবে আর কি বিষয়গুলো তুলে ধরার জন্য। আসলে এটা যে যৌতুকে থাকার কারণে আমাদের যে মেয়েগুলা জন্মের পর থেকে সামাজিক ভাবে শুরু করে পারিবারিক ভাবে কতটা যে একটা মানসিক ইয়ার মধ্যে থাকে, নিজের আত্মমর্যাদায় পরবর্তীতে আত্মমর্যাদায় লাগার মতো বিষয় হয়ে থাকে।
তো আপনার বক্তব্য সুন্দর ছিল। তো এর পরবর্তীতে আমি বক্তব্য দাদার কাছে যাইতেছি। দাদা, আপনি কি শুনতে পাইতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, দাদা, তো আপনার কাছে যে পরবর্তী প্রশ্নটা যাইতেছি সে প্রশ্নটা হইলো আমাদের দেশে অনেক কিন্তু আইন আছে যৌতুক নিরোধ কিংবা যৌতুকের কারণে কোনো নির্যাতিত হইলে, যেমন যৌতুক নিরোধ আইন 2018 এবং কি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, এবং যেটা সংশোধিত পরে 2003 করা হয়। তো এখানে কিন্তু আমাদের উল্লেখ করে আছে যে 2018 যে আইনটা আছে, যে যৌতুক দেওয়া নেওয়া দুইটাই কিন্তু সমানভাবে অপরাধ, এবং কি যারা এটার সাথে যুক্ত থাকবে তারা সবাই সমানভাবে অপরাধী। তো সেদিক থেকে আবার যেটা আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন, যে যৌতুকের কারণে কোনো মেয়েকে বা নারীকে নির্যাতন করলে কিংবা আত্মহত্যার প্ররোচনা জোগাড় করলে কিংবা আত্মহত্যা করে থাকলে, তো সেটার জন্য কিন্তু আইন অনেকভাবে করা আছে, সাজাপ্রাপ্ত অনেক বিধান আছে। তো সেই জায়গায় এত কিছু আইন থাকার পরেও আসলে আমাদের দেশে এগুলা প্রয়োগ হয় না কেন? এবং কি এগুলা আপনি কি মনে করেন এগুলা প্রয়োগ না হওয়ার চ্যালেঞ্জ কোনগুলা? আসলে আইন যৌতুক প্রতিরোধ উম, করার শক্তিশালী একটা কাঠামো, কিন্তু এখানে দুঃখজনক যে বিষয়গুলো, আসলে আমরা আইনকে যথার্থভাবে প্রয়োগ হচ্ছে কিনা, যে আসলে যে আইন আমাদের জন্য দেওয়া আছে সেই আইন আমরা যথার্থভাবে আমরা প্রয়োগ করছি কিনা, এবং এগুলোর মধ্য দিয়ে যে চ্যালেঞ্জগুলো আমরা মানে যেটা আমরা পাই আপনার, সেগুলোর মধ্যে হলো আপনার যে আইনে যাওয়ার প্রবণতা আমাদের থাকে না, হয়তোবা সেক্ষেত্রে অনেক ভয়ভীতি থাকে, সামাজিক চাপ থাকে, আবার আপনার প্রমাণ আমরা সংগ্রহ করতে পারি না। এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো থেকে আমরা বের হতে পারি না। আমরা যে একটা সমস্যা হওয়ার পর যে আমরা আইনের দ্বারস্থ হব এবং সেই প্রমাণগুলোকে আমরা কালেক্ট করে যে আইনের আমরা আহ, কাছে যাব, যে আমাদের সামাজিক যে চাপগুলো থাকে, যে সামাজিক যে আমাদের আগেকার ধারণা বা সামাজিক লোকের যে আমাদের যেমন কথার কথা যে একজন আমার গ্রামের যদি একজনের যৌতুক নিয়ে কোনো সমস্যা হয় কোনো ফ্যামিলির, যেটা জানো কি দিদি আগে বলে গেছে, যে আমরা আসলে সেটাকে ব্যক্তিগতভাবে আমরা দেখি যে ওদের সমস্যা। আমরা কখনো যে অন্যায়কে, অপরাধকে আমরা মানে বিরুদ্ধে দাঁড়াতে আমরা চেষ্টা করি না। আমরা যে প্রমাণগুলো সামাজিকভাবে, সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা সামাজিকভাবে অ্যাকশন নিতে আমরা চেষ্টা করি না। এগুলার জন্য, এই চ্যালেঞ্জগুলোর জন্য আসলে অনেক ক্ষেত্রে আবার যে আহ, ভুক্তভোগীর নিরাপত্তার যে বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি না সামাজিকভাবে। এগুলা এই বড় বড় যে বিষয়গুলো আসলে আমরা সামাজিকভাবে একজন নারীকে, একজন মাকে, একজন বোনকে আমরা সহযোগিতা কখনোই করতে পারি না। আমরা ওই পুরুষতান্ত্রিক মনোভাব, আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে বিষয়গুলোকে আমরা মনে করি আসলে এগুলা আসলে কোনো ব্যক্তিগত বিষয় নয়, পারিবারিক বিষয় নয়। একজন মানুষের স্বাধীনতা, আত্মমর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে। সেক্ষেত্রে শুধু যে চ্যালেঞ্জগুলো ভুক্তভোগীর পাশাপাশি আমাদের সামাজিকভাবেও এগিয়ে আসা উচিত, সেই ভুক্তভোগীর পাশে থাকা উচিত, সুস্থ ন্যায় বিচার এবং যে সুস্থ একটা আইনি প্রক্রিয়া নিশ্চিত করা উচিত, এটাই মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাকে সুন্দরভাবে বিষয়গুলো বলার জন্য। আসলেই যে আমাদের অনেক সময় যৌতুকের জন্য কেউ নির্যাতিত কিংবা মৃত্যুবরণ করলে অনেক সময় আইনিও লড়াই লড়তে গেলে অনেক প্রমাণ লাগে, কিংবা বিভিন্ন যে সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়। তো সেইটা আর কি ভুক্তভোগী পরিবার পায় না, যার ফলে কিন্তু অনেক সময় মনে করে যে আসলে এটা একটা সময় সামাজিক চলে আসছে, তো আমরা আর কি করব, যেটা হওয়ার হয়ে গেছে। তো এই যার ফলে কিন্তু আমাদের সমাজে আজ বিভেদ ধুকে ধুকে আর কি যৌতুকের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাইতেছে।
তো ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। তো এরপরে দিদি আপনার কাছে আমি বক্তব্য রাখতেছি। শুনতে চাইতেছি, প্রশ্নটা আপনার কাছে করতেছি। দিদি আপনি শুনতে পাইতেছেন? হুম হুম। দিদি আপনার কাছে যে প্রশ্নটা আমি করব সেই প্রশ্নটা হইতেছে আসলে যৌতুকের বিরুদ্ধে আমাদের যে সামাজিক সচেতনতা কিংবা রাষ্ট্রীয় পদক্ষেপ তার পাশাপাশি নিউজ মিডিয়া গুলা কিভাবে আসলে এই সচেতনতা তৈরি করতে পারে? এটা আপনি কিভাবে দেখেন আরকি? আসলে আমার কাছে মনে হচ্ছে 26 অনেকটাই অনেক জায়গায় যেহেতু কমে গেছে, তারপরে কিছু কিছু জায়গায় অনেক আছে, কিন্তু এগুলো যে মেন স্ট্রিম মিডিয়া এখন পর্যন্ত কভার করেন। আর আপনাদের এলাকাতে এখন পর্যন্ত কোনো সক্রিয় কি কোনো সংস্থা আছে না? নেই না? নেই। আচ্ছা, তাহলে এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ আপনি যদি দেখেন যে মেন স্ট্রিম মিডিয়া গুলো সাধারণত শহর এলাকায় থাকে, আর মেন স্ট্রিম মিডিয়ার যে লোকজন তারাও কিন্তু কোনো না কোনো মানে জেলা শহর নয়তো থানা শহরগুলোতে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে যখন একটি কন্যাকে মারা হয়েছে যৌতুকের কারণে, সেটাকে অনেকে বলেছে যে পারিবারিক কলহের কারণে মার্ডার করা হয়েছে। তার পেছনে তার যে কথা সেগুলো কেউ জানতে চায় না। তো সেদিকে মেইন স্ট্রিম মিডিয়া বা বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে অনেক বেশি এদের কার্যক্রমকে রাখতে পারে তরুণরা। তাদের এই যে, আহ, কথাগুলো তারা পৌঁছে দিতে পারে। বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বিষয়, নিজেরা যদি নিজেদের কথা কখনো সোশ্যাল মিডিয়াতে দিতে পারে তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। ভুক্তভোগীর যে কথা, তাহলে আমরা অনেকে বুঝতে পারবে যে আসলে একটি নারী যৌতুকের কারণে কতটা খারাপভাবে ভুক্তভোগী হচ্ছে। তো মেইন স্ট্রিম মিডিয়ার কাছে পৌঁছানোর দায়িত্ব সঠিক নিউজ। আমি এটা বলবো না যে একটি নারীকে হত্যা করা হয়েছে, হত্যা করেছে পারিবারিক কলহে মারছে না, সেখানে সে যৌতুক কথা লিখছে না অনেকে, এটাই হচ্ছে সমস্যা। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আপনাদের দিক থেকে কেউ যদি নিজেদের লোক থাকে যারা মানে সঠিক নিউজটা আসলে মেইনস্ট্রিম মিডিয়ায় পৌঁছে দিবে, সোশ্যাল মিডিয়াতে পৌঁছে দিবে। যেমন আপনাদেরই শেয়ার করে একটি দেখেছিলাম কিছুদিন আগে, একটি আম, নারী মৃত্যুবরণ করেছে। আমি শুধু আপনাদের লেখাগুলো পড়েছি আর আপনার লেখাগুলো দেখেছি, এছাড়া আর কোনো মিডিয়া আমি লেখাগুলো দেখিনি। কারণ সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এত প্রান্তিক পর্যায়ে মিডিয়াতে পৌঁছে দেওয়ারও কেউ আছে। তো সেদিক থেকে আপনার কণ্ঠগুলো আসলে আসছে না দূর দূর পর্যন্ত। আপনার সাথে আমার যদি পরিচয় না হতো তাহলে আমি চাকরি পারতাম না আপনাদের এলাকায় এখনো যৌতুক আছে, কারণ আমরা মনে করছি যৌতুক এখন আর নেই। তারপরে এই যে স্কুল কলেজ সেটাতে বিশেষ ভূমিকা রাখতে পারে আপনাদের এলাকার যে শিক্ষকরা, তারা ভালো ভূমিকা রাখতে পারবে। সোশ্যাল মিডিয়া বিশেষ করে সব ভালো ভূমিকা রাখতে পারবে। এখন আমরা বলছি মোবাইল জার্নালিজম, মজো, তারাও কিন্তু ভালো ভূমিকা রাখতে পারবে। আমি মনে করছি না যে মেইন স্ট্রিম মিডিয়া এখানে ভালো ভূমিকা রাখতে পারবে। আপনারা নিজেরা এই নিজের পড়াশোনা রেস করেন, পরবর্তীতে মেইন স্ট্রিম মিডিয়া আপনি মাস্টার করবেন। শুরুর দিকে আসলে মিউনিসিপাল দিকে আপনি যৌতুকের এখানে পাবেন না, কারণ দেখা গেছে যৌতুক যে কোনো আর্থিক বা সামাজিক এই দিক থেকে নাম পরিবর্তন হয়েছে, টোটালি নাম পরিবর্তন করে মানে এটি অন্যরকম ভাবে সমাজে বেড়ে উঠছে। আমরা মানে বললাম না আপনাকে শুরুর দিকে যে এটি উপহার হিসাবে চলে আসছে। তো সেদিক থেকে আমার মনে হয় যে আপনাদের নিজেদের একটি যেহেতু প্ল্যাটফর্ম আপনারা যেটা বলেছেন মুভমেন্ট এগেইনস্ট ডোর, এটির মাধ্যমে হতে পারে। তাছাড়া যে এখানে স্থানীয় স্কুল কলেজের শিক্ষক বা বিশ্ববিদ্যালয় পড়িয়া সোশ্যাল মিডিয়া, সেগুলোর মাধ্যমে হচ্ছে আপনাদের যৌতুক বিরোধী যে আন্দোলন সেটি ছড়িয়ে যেতে পারে। এটাই হচ্ছে দাদা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দিদি আপনার মন্তব্য রাখার জন্য। আসলে বিষয়টা এমন হইলো দিদি আমাদের অনেকে যদিও মনে করে যে আসলে যৌতুকটা আমাদের জন্য অনেকটা একটা ক্ষতির কারণ। তো তারপরেও কিন্তু অনেকজনে এটা নিয়ে আরকি কথা বলতে কিংবা সেটা বিষয় তুলে ধরতে কিন্তু অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব বোধ করে যে, "না আমি এটা তুলে ধরবো না। দেখা যাক ওইটা তো তাদের বিষয়। আমরা এটা নিয়ে মাথা হুম, না ঘামালেও হবে।" তো এই যার ফলে কিন্তু এই বিষয়গুলো আমাদের আস্তে এমন একটা বড় আকার ধারণ করছে
ফলে কিন্তু এটা এখন ভুক্তভোগী আমাদের পুরা সমাজ এবং পরিবারগুলা, প্রায় প্রত্যেক পরিবার থেকে সমাজ এটা ভুক্তভোগীর শিকার হইতেছে। তো এইটা আসলে আমাদের সোচ্চার বা পচানো অতি প্রয়োজন। সবাই এটার দিকে আরকি এগিয়ে আসলে অনেক সুবিধা হয়। তো ধন্যবাদ দিদি আপনাকে আবার। তো এরপরে দাদা, তপন দাদা, আপনার কাছে আমি প্রশ্ন রাখবো। আপনি শুনতে পাইতেছেন দাদা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, দাদা, আসলে যে যৌতুক মুক্ত সমাজ গড়া কিংবা পারিবারিকভাবে যে একটা যৌতুক মুক্ত শক্ত ভিত্তি তৈরি করা, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের তরুণ প্রজন্মদের আরকি ভূমিকা অনেক। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন কিভাবে আসলে তরুণ প্রজন্মদের এই দিকগুলাতে উৎসাহ দেওয়া প্রয়োজন মনে করেন? আসলে এটা যেহেতু সামাজিক বেধি বা সামাজিক অভিশাপ বলে আমরা হয়তো অনেক বইপত্রের মাধ্যমে আমরা মানে জেনে আসছি। তবে যৌতুক নাম আমরা পাঠ্যপুস্তকের মধ্য দিয়েই জানি। হয়তোবা আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক হয়তোবা কথাবার্তা থাকে, যেগুলো আমরা ছোট থেকেই দেখে আসছি। তবে এটার বিস্তারিত আমরা হয়তোবা এখন আমরা বুঝি, জানি। এরপরেও আমরা এগুলা থেকে বের হয়ে আসতে আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের যুব সমাজের, আমাদের সুশীল সমাজের এগিয়ে আসা এবং যে সামাজিক সচেতন এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা আমাদের উচিত। এটা যে অন্যায়, অপরাধ, এটা যে একটা মানুষের স্বাধীনতা, আত্মমর্যাদাকে ধ্বংস করে দিচ্ছে, এটা আসলে আমাদের এগিয়ে আসা উচিত। এর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। মানে এর বিরুদ্ধে আমাদের শক্তভাবে দাঁড়ানো উচিত। আর আপনার আমাদের যে স্থানীয় যে গণমাধ্যম থাকে বা আমরা বিভিন্নভাবে যারা সচেতন ব্যক্তিগুলা, আমরা যারা বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে যদি আমরা কোনো খবর পাই, আমাদের সঠিক তথ্য বা সঠিক খবর আমাদের প্রচার করা উচিত, জানানো উচিত। আমাদের শুধু কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমাদের সশরীরে মাঠ পর্যায়ে আমাদের এগিয়ে আসা উচিত। আমরা এই বিষয় নিয়ে যেন আমরা মাঠ পর্যায়ে গিয়ে সচেতন করতে পারি, রুখে দাঁড়াতে পারি, এই অন্যায়ের বিরুদ্ধে যেন আমরা কথা বলতে পারি এবং নারী সমাজকে জাগরণ করতে, তাদের যে এখন শিক্ষার হার, তাদের যে এখন স্বাবলম্বীর যে ধাপ, সেই ধাপের সাথে যদি আমরা আমরা পুরুষ দৃষ্টিকোণ এবং মানসিক যেটা চিন্তা ভাবনা যদি আমরা পরিবর্তন করে এগিয়ে যাই, অবশ্যই এই সুশীল সমাজ এবং এই তরুণ সমাজ এটার পরিবর্তন করতে পারবে। এটা অবশ্যই সম্ভব এবং এই সুশীল সমাজ কখনোই সম্ভব নয়। সেজন্য আমাদের এই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং সচেতনভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর মন্তব্য রাখার জন্য। আসলে আমাদের যে বর্তমান যৌতুকের যে একটা ভয়াবহ চলতেছে, কুপ্রথা সিস্টেম। তো এটা পরিবর্তন করার জন্য আসলে আমাদের তরুণ প্রজন্ম কিংবা যারা যুব প্রতিনিধি আছে তাদের অবশ্যই সচেতন হওয়া দরকার এবং তাদের প্রচারণা কিংবা তাদেরকে একটা রোড ম্যাপ করা, যার মাধ্যমে আরকি আমরা কি পদক্ষেপ নিলে কিভাবে আরকি যুবকদের বা তরুণ প্রজন্মকে সচেতন করতে পারবো। তাহলে কিন্তু এটা কিছুটা হলেও আস্তে আমরা ফলপ্রসূ হতে পারবো আরকি। তো ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর মন্তব্য রাখার জন্য। তো এরপরে দিদির কাছে যাই। দিদি, আপনি শুনতে পাইতেছেন? জি দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, দিদি, যে আসলে বর্তমান যে আসলে যৌতুকের বিষয়টা হইলো এমন যে আমার অনেক ছেলে মনে করে যে আসলে আমি যৌতুক নিয়ে বিয়ে করব কিংবা এবং কি যে পরিমাণ যৌতুক নিব যেটা দিয়ে আমার বিয়ের খরচ থেকে শুরু করে আগামী কয়েক আরকি বা মাস কিংবা বছর সেই টাকা দিয়ে চলে যায়। এমন একটা চিন্তা ভাবনা তৈরি হয়ে যায় যে যৌতুকের টাকা দিয়ে আমি মেয়ের বা কনে পক্ষের টাকা দিয়ে আমি গাড়ি নিব, বাড়ি করব। তো এই চিন্তা ভাবনাগুলা এটা হইলো একটা আরকি ব্যবসায়িক মনোভাব। তো এই ব্যবসায়িক মনোভাব চিন্তাভাবনা থেকে আসলে আমাদের তরুণ সমাজ কিংবা যুব সমাজকে কিভাবে আরকি বের হওয়া প্রয়োজন মনে করেন আপনি? প্রথমত, সেটি আসলে এত সহজ নয়। মানে এই আহ, যে প্রথা, সেটি ভাঙার জন্য এক জেনারেশনকে স্যাক্রিফাইস করতে হবে। তার পরবর্তী থেকে হয়তো আমরা সফলভাবে দেখতে পারবো যে পরিবর্তন হয়েছে। কারণ আপনি যদি দেখেন যে
পরিবারে একটি কন্যা সন্তান থাকে আর একটি পুরুষ সন্তান থাকে, কন্যা সন্তানকে বিয়ের সময় যে টাকাটা যায় সেই টাকাটা সে চেষ্টা করে একভাবে উঠাতে। আর পুরুষের দিক থেকে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মাইন্ডসেট, যে যখন চিন্তা করবে না, মানে এটা সামাজিক ভাবে মাইন্ডে সেট হয়ে যায় যে আমাকে মানে সমস্যা নেই তো, আমি আমার শ্বশুরবাড়ি থেকে টাকা পাবো। এটি তার অবশ্যই উচ্চ শিক্ষিত হলে যে মানুষ মানসিক পরিবর্তন করে এটি আসলে বলা যায় না। তাদের মধ্যে সামাজিক একটি আম, পরিবর্তনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এই ব্যবসায়িক মাইন্ডসেট থেকে বের হতে হলে মানে আমি মনে করছি বিশেষ করে ধর্মীয় এবং সামাজিক লিডাররা হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগাতে পারে, কাজে লাগতে পারে। কারণ একজন ব্যক্তি যেখানে দেখছে তার সমাজের আশেপাশে অন্যান্য ছেলেরা যৌতুক দিচ্ছে, তো সেদিক থেকে সে যখন ওই জায়গা থেকে বের না হয়ে সে অন্য সমাজের মানুষের সাথে না মিশবে, ততদিন কিন্তু তার মধ্যে এটা মানসিকতা থেকেই যাচ্ছে। কেউ না কেউ তাকে যদি ইনফ্লুয়েন্স করে অন্যভাবে থেরাপিস্টের মাধ্যমে, তখন তার মধ্যে একটু পরিবর্তন হচ্ছে, কিন্তু এই পরিবর্তনটা আসলে সবার মধ্যে আনা সম্ভব নয়। তো সেদিক থেকে আমি মনে করবো যে ধর্মীয় লিডার যেরকম আসলে বিয়েটা তো করাই ধর্মীয় লিডার আমাদের চার্চের ফাদাররা, হিন্দু হলে পুরোহিতরা। তো এটার দিক থেকে আমার কাছে মনে হয় সামাজিকের যে ধর্মীয় লিডাররা যদি মানে ইতিবাচক ভাবে এটি প্রচারণা করতে পারে, কি কি হয় তাহলে হয়তো একটু পুরুষের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা পরিবর্তন হতে পারে। তো আমি মনে করছি যে অবশ্যই সবার আগে নারীদেরকে বয়স চেঞ্জ করার পাশাপাশি পুরুষদের একটি মানসিক চিন্তা ভাবনা পরিবর্তন করা সবচেয়ে বেশি important। এই ব্যবসায়িক মনোভাব থাকা কখনোই উচিত না। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এই ব্যবসায়িক মনোভাবের কারণে উনি পারিবারিকভাবে করে হচ্ছে সামাজিকভাবে এই যে যৌতুকের ধারা সেটি অব্যাহত থেকে যাচ্ছে। সেজন্য বললাম যে একটা জেনারেশন স্যাক্রিফাইস করতে হবে, এইটা ব্রেক করতে হবে, তাহলে পরবর্তী জেনারেশন থেকে সেটি কমবে বা হয়তো আমরা দেখবো যে এটি আর নেই। সে কারণে সবার পক্ষে উচ্চ শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষাটা সবচেয়ে বেশি জরুরি। ধন্যবাদ দিদি। আসলে আপনার বক্তব্যটা রাখার জন্য সুন্দর। তো এই বিষয়টা হলো কি আমাদের সমাজে আর কি এখন যেটা আর কি বেশিরভাগই দেখা যায় যে তারা একটা অ্যামাউন্ট ঠিক করে রাখে যে বিয়ের সময় যে এই অ্যামাউন্টটা না দেওয়া হলে কিংবা এই উপহারগুলো না দেওয়া হলে কিন্তু বিয়েতে তাদের বড় ধরনের আর কি সমস্যা তৈরি হয়ে যায়। যে এবং কি অনেক সময় দেখা যায় যে বিয়েও ভেঙে যায় এই অ্যামাউন্ট পূরণ করতে না পারলে কিংবা দাবি-দাবা যে থাকে উপহার সামগ্রী সেগুলো না দিতে পারলে অনেক সময় বিবাহ আর কি বন্ধন বিচ্ছেদ হয়ে যায়। এবং কি এগুলা নিয়ে পরবর্তীতে পারিবারিকভাবে অনেক ঝামেলাও তৈরি হয়। তো এই আসলে আমাদের এই যে মানসিক চিন্তাভাবনা একটা নিম্ন পর্যায়ে চলে গেছে। এটা আসলে আমাদের তরুণ প্রজন্ম কিংবা আরকি ছেলে-মেয়ে উভয়কে আরকি এটা বুঝার দরকার যে আসলে আ অনেকেও দেখা যায় যে অনেক মেয়ে তারা আগে থেকে ঠিক করে রাখে যে তার বাবার থেকে এত টাকা যৌতুক নিয়ে যাবে আরকি। বা এই উপহার নিয়ে যাবে। যেমন ধরেন যে গরু, ছাগল কিংবা যা উপহার সামগ্রী আছে এরকম একটা চিন্তা করেই রাখে। তো এটা আরকি ২ ছেলে বা মেয়ে উভয়ের আরকি চিন্তার পরিবর্তনটা আরকি দরকার। অনেক ক্ষেত্রে আরকি। তো ধন্যবাদ দিদি আপনাকে আবার। তো দিদি এরপরে আরকি দাদার কাছে আমি আরকি প্রশ্ন রাখি যে আসলে দাদা যে এটা আমাদের অনেকে মনে করে যে আসলে তরুণ প্রজন্ম আমরা যে কার্যক্রমটা শুরু করছি, তো এইটা আসলে আমরা কেন শুধু অনলাইনের মধ্যে এখনো সীমাবদ্ধ আছি? কেন আমাদের এখনো পদক্ষেপ আরকি মাঠ পর্যায়ে তেমন সরাসরি হইতেছে না? তো আমি আরকি এখানে কয়েকটা আরকি কথা বলে রাখি যে, আসলে আমাদের এটা সংগঠন শুরু হওয়ার প্রায় ১ বছর প্লাস হইতেছে। ১ বছর পার হয়ে গেছে। তো এখনো আমরা যে কার্যক্রমগুলা করি, সেগুলা আসলে এখনো আমাদের আরকি আছে যে এগুলা কার্যক্রম মাঠ পর্যায়ে বন্ধের মধ্যে গিয়ে বাসায় গিয়ে করি। তো সেখানে আরকি মেয়েগুলো তাদের নারী স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা বিষয়ে কিংবা মেডিকেল ক্যাম্পিং করা বা এই বিভিন্ন আরকি ক্যাম্পিং করে থাকি। তো তারপরেও আরকি অনেকজনে আরকি আমাদের মনে করে যে আসলে আমাদের কার্যক্রম শুধু অনলাইন ভিত্তিক হয়ে গেছে। তো আসলে অনলাইনে আসলে সচেতনতা কি করা যায় কি করা যায় না? আপনি কি মনে করেন? আসলে অনলাইনে এমন এক প্ল্যাটফর্ম এখন বর্তমান
যুগে, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। মানুষ হয়তোবা মনে করে যে অনলাইনে যে এত মিটিং, ক্যাম্পেইন, আলোচনা এগুলো আসলে কাজে আসবে না। হয়তো তো অনেক কথা অনেকজনই এইভাবে লেখালেখি করে। কিন্তু বর্তমান যে যুগটা, কারণ এখন আমরা সবাই শিক্ষিত, সেক্ষেত্রে আমাদের আসলে ঘাড় ধরে বোঝানির মতো প্রয়োজন নেই। আমাদের চেষ্টা করতে হবে। আমরা মাঠ পর্যায়ে তো অবশ্যই চেষ্টা করব। কিন্তু আমাদের প্রথমত যেটা কাজ, আমাদের অনলাইনে প্রচুর প্রচারণা চালাতে হবে। মানুষকে সচেতন করতে হবে। মানুষের যে দৃষ্টিভঙ্গি, যে সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, যেন এগুলো থেকে মানুষ দূরে থাকে। এগুলো থেকে যেন মানুষ সচেতন হয় এবং একে অপরকে যেন মানুষ মানুষকে আত্মমর্যাদা, সম্মান, সমতা এবং নিজের অধিকারকে যেন মানুষ সমানভাবে সমবন্টন করে, এগুলোর দিকে আমাদের দৃষ্টি রাখা উচিত। এবং অনলাইন প্ল্যাটফর্ম এই বর্তমান যুগে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম, যার মাধ্যমে অবশ্যই আমাদের এই যৌতুক প্রথার যে কাজগুলো আমরা যে করে যাচ্ছি, এগুলা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন আমাদের সমাজের জন্য, আমাদের প্রেক্ষাপটের জন্য। এটাই আমি বলতে চাই। ধন্যবাদ। এবং সেই সাথে আমাদের যে সামাজিক যে যারা সরাসরি মাঠ পর্যায়ে কাজ করছে এবং আমাদের যারা ধর্মগুরু আহ, রয়েছে, ওনাদেরও আসলে সচেতন করা উচিত যে একটা বিয়ে শুধু সম্পর্ক নয়, বা মানে বাণিজ্যিক সম্পর্ক নয়, লেনদেনের সম্পর্ক নয়, যার মাধ্যমে যে একটা সম্পর্কের শুরুতেই যেটা সমতা, যেটা ব্যক্তি স্বাধীনতা, যেটা আত্মমর্যাদাকে, যেটা ব্যক্তি সিদ্ধান্তকে হরণ করে নেয়, এমন যেন মানে সিদ্ধান্ত, এমন যেন বিধি আমরা যেন সমাজে না রাখি, আমরা যেন দূর করি। এবং যারা ধর্মগুরু রয়েছেন ওনাদের অবশ্যই এগুলা এই দিকগুলো আসলে প্রচার করা উচিত, যে মানুষের মূল্যবোধ এগুলা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আহ, এটাই মনে করেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। তো আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের আর কি শেষ পর্যায়ে চলে আসছি। তো আমি আর কি শেষ যে প্রশ্নটা করব, বা এই প্রশ্নটা আর কি আপনাদের দুইজনের জন্যই। তো দিদি, এই দিদির কাছে যাই। দিদি, আপনি শুনতে পাইতেছেন? জি দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ দিদি, ওই যে যে প্রশ্নটা হইলো যে আলোচনার আমরা এখন শেষ পর্যায়ে যেহেতু চলে আসি, তো আপনি আমাদের দর্শক এবং কি সমাজের উদ্দেশ্যে আপনার মূল বক্তব্য আর কি, প্রধান বার্তা বা আহ্বান কি থাকবে, যে আপনি কি এটা একটু যদি বলতেন। আচ্ছা, সর্বপ্রথমে আমাদের যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যৌতুক কোনো উপহার হতে পারে না বিয়ে বহির্ভূত সম্পর্কের মধ্যে। আমি মনে করছি যে আসলে বর্তমান যে যুগ, এখানে একটি সংসার করা বা সংসার চালানো একটি পুরুষ বা নারীর ক্ষেত্রে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে যায়। দেখা যাচ্ছে যে বর্তমানে অনেক পুরুষ বা অনেক নারী কিন্তু বিয়ে থেকে কিন্তু নিজের মুখ ফিরিয়ে গেছে। কারণ অনেক দায়িত্ব দায়বদ্ধতার পাশাপাশি হচ্ছে বিভিন্ন অনেক কিছু বিষয় আছে। সেদিক থেকে এখন যে যৌতুক যে টিকিয়ে রাখার যে এটা আসলে আমাদের তরুণ সমাজের মধ্যে আহ হীনমন্যতা তৈরি করছে। মানুষ একটি নারী শিক্ষা থেকে পিছিয়ে রাখছে। এর থেকে আমি একটা কথাই বলবো যে আমরা এখানে যারা আছে এবং আপনাদের, বিশেষ করে আপনাদের সংগঠনের মানুষ এবং আপনারা, আর যারা আমাদের এই প্রোগ্রাম দেখছে তাদের কাছে, যে আপনারা যতটুকু পারেন যে নিজেদের এর ভয়েস গুলো রেজ করেন যৌতুকের বিরুদ্ধে, সেটি হোক সোশ্যাল মিডিয়াতে হোক, নিজের বন্ধুদের কাছে হোক, ও যেন আমাদেরকে রুখে দিতে পারি। পাশাপাশি আমি বলবো যে তাদেরকে যে অবশ্যই নিজের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, পাশাপাশি নিজের অধিকার সম্বন্ধে সচেতন হতে হবে। কারণ আমি উচ্চশিক্ষিত হলাম কিন্তু আমি আমার অধিকার জানলাম না, আর ইভেন সেটাকে পালন করলাম না, তাহলে আমি উচ্চশিক্ষিত বলবো না। আপনি আরেকটি বিষয় হচ্ছে ছেলেমেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই শিক্ষার পাশাপাশি যে পরিবর্তন আনতে
নিজেকে সক্রিয় ভূমিকা রাখা উচিত। আমি মনে করছি যে যৌতুক একটি সামাজিক প্রথা, এটি আমি চলমান রাখবো, চালিয়ে যাবো। এরকমের একটা মানুষের ধারণা থেকে বের হয়ে গেছে। সেজন্য এই যে প্রথা সেটি যেন ভাঙতে সাহায্য করে। হয়তো সেটা একদিনে হবে না, কিন্তু আস্তে আস্তে হবে। তারপর আপনাদের মতো তরুণ যারা, মানে বিশেষ করে আমি বলবো যে আপনারা যারা আছেন, যেমন সুশান্ত দা, তারপর হচ্ছে আপনি, আর তাছাড়া আমি নিজের মধ্যে আপনাদের এখান থেকে অন্যদের সাথে পরিচিত হয়েছে। সে ঢাকায় আছে, তাকে আমি দেখছি যে সে এখন খুবই স্বাবলম্বী, গিটার শিখছে, বিভিন্ন কাজে তো এইভাবে আসলে তরুণরা এগিয়ে আসুন। আপনারা আসুন, আমাদের অন্যান্য যে মেইনস্ট্রিমের মানুষ আছে তাদের সাথে মিশুন, এবং হচ্ছে এই আহ, নিজেদের যে মধ্যে যে একটি কি বলে এটি কুসংস্কার প্রথা, সেটি সমাজে যে এই এলাকার যে ভালো প্রচারণা করার মধ্যে থেকে কিন্তু পরিবর্তন আনা সম্ভব। আমাকে সর্বপ্রথম পরিবর্তন আনতে হবে পরিবার থেকে। আমি মনে করছি যে একজন নারী ও পুরুষের নিজেকে সর্বপ্রথম পরিবর্তন, তারপরে পরিবর্তন পরিবারে, তারপরে পরিবর্তন করতে পারবে সমাজে। তো সেই জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউজ করতে পারি। ফেসবুক না তো বিভিন্ন যে এখন অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেখানে আমরা আমাদের ভয়েস ইউজ করতে পারি। মেয়েদেরকে অবশ্যই নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হতে হবে, শিক্ষা লাভ। আর ছেলেদেরকে অবশ্যই নিজেদের পুরুষতান্ত্রিক মনোভাব থেকে বের হয়ে সমাজের জন্য কিভাবে আসলে ভালো কাজ করা যায়। আর আমি মনে করি শুধুমাত্র আমি কিন্তু নিজের বিরুদ্ধে, আমার ঘরেও একটা বোন আছে, পরবর্তীতে আমার একটি কন্যা সন্তান জন্ম নেবে। এখান থেকে আসলে সর্বপ্রথম শুধু নিজেরটা না ভেবে যদি প্রজন্মের জন্য ভাবি, তাহলে মনে হয় আর পরিবর্তনটা আসবে। কারণ এই যে পুরুষ যৌতুক নিয়ে বিয়ে করছে, তার যদি পরবর্তী আর 5টি কন্যা সন্তান জন্ম হয়, তখন সে অবশ্যই পরবর্তীতে বলবে, মানে বুঝতে পারবে। এই যে এইগুলো আসলে শুধুমাত্র আপনি যৌতুক নিবেন না নিবেন না বলে হবে না, আপনাকে তাকেও মনে করাতে হবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আছে। তো সেটি ভাবুক। আমি just সবার উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা সবাই আসলে একটু সচেতন হন। আর বিয়ের মতো একটি পবিত্র জিনিসটাকে আপনারা কখনোই যৌতুকের মতো নিতে দিয়ে কখনো মানসিক বা প্রেশার সৃষ্টি করবেন না। আর পাশাপাশি হচ্ছে আমরা এই বিরুদ্ধে সবাই যেন রুখে দাঁড়াতে পারি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে কুপন দাকে আমার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ। ধন্যবাদ দিদি। আপনি যে সুন্দর আরকি মন্তব্যটা রাখলেন। আসলে যে ছেলেটা আরকি যৌতুক নিয়ে বিয়ে করে, তো সেই ছেলেটার যদি আসলে ২-৩ টা মেয়ে হয়, তো তখন যে তার উপর একটা আসলে একটা অটোমেটিক প্রেশার চলে আসে, সেটা যদি তারা আগে থেকেই বুঝতো যে আসলে আমি যদি যৌতুক নিয়ে না বিয়ে করি, তাহলে তো এটা আস্তে, আস্তে আমাকে দেখে অন্যজন অনুপ্রাণিত হবে। তো এইভাবে একজন থেকে আরেকজন দেখার পর থেকে এইভাবে আস্তে, আস্তে ২-৪ জন থেকে ৫ জন ১০ জন করে এইভাবে ছড়ায় ছিটিয়ে গিয়ে একসময় একটা সমাজের পরিবর্তন আসতে শুরু করবে। তো এইটা যদি আরকি মানুষজন আমাদের বা তরুণ সমাজ যদি বুঝতো, তাহলে অবশ্যই এটা পরিবর্তন অতি দ্রুত হবে। তো দেখা যাক, আমরা চেষ্টা করি কি হয়। আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ দিদি। তো দিদি, তপন দা, এরপরে আরকি আপনার কাছে একই প্রশ্ন রাখতেছি যে যৌতুকের বিরুদ্ধে আমাদের এবং দর্শক এবং কি আমাদের সমাজের বিরুদ্ধে আপনার বার্তা এবং কি আহ্বান কি থাকতে পারে? আসলে আমি ছোট করে বলবো, জানো কি মোটামুটি উম, অনেক কিছুই বলেছি, যেগুলো আসলে আমাদের সমাজের জন্য প্রয়োজন। আমাদের যুব সমাজদের আরো সামাজিকভাবে সচেতন হওয়া উচিত, সামাজিক আন্দোলন আরো গড়ে তোলা উচিত, যেন এমন সম্পর্ক, এমন অন্যায় কাজ যেন আমাদের এই বর্তমান যে যুব সমাজ, যে উচ্চশিক্ষিত বা এই বর্তমান যুগে আসলে কখনোই কাম্য নয়। এবং এই বর্তমান যে শিক্ষিত সমাজে এগুলা আসলে আমরা প্রত্যাশা রাখতে পারি না কোনোভাবেই। আমি ছোট করেই বলবো, আমরা বলতে চাই যে আমরা যৌতুক দেব না, আমরা যৌতুক নেব না। কারণ এই প্রজন্মকে এবং দর্শকদেরকে এবং আমাদের যারা সহকর্মী, যারা মাঠ পর্যায়ে আমরা সবসময় কাজ করে যাচ্ছি সমাজের জন্য, জাতির জন্য, পুরো আমাদের আদিবাসী সমাজের জন্য, আমি বলতে চাই যে আপনার বিয়ে শুধু আপনার
ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা একটা ভবিষ্যৎ সমাজের একটা বার্তা, যার মধ্য দিয়ে যে আমরা মানুষ এবং সম্পর্ককে মূল্যায়ন করতে পারবো এবং এটার আমরা যে সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর সমাজ আমরা দেখব। এটাই বলতে চাই যে পরিশেষে এটাই বলবো যে আমাদের অতিথি হিসেবে নিয়ে আসার বন্ধনকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা দর্শক শ্রোতা এবং আমার সাংগঠনিক সহকর্মী জানকী চিসিম, তাকেও অনেক ধন্যবাদ দেই। এই আর কি, আজকে অনেক ভালো ধন্যবাদ দাদা। সামাজিক সচেতনমূলক এবং আমাদের যে বিধিগুলো, আমাদের যে সমস্যাগুলো, আমাদের যে সামাজিক অন্যায়গুলোকে আমাদের প্রতিরোধ করতে হবে কাজ রেখে, এটাই বলতে চাই। ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। আসলে আমাদের আজকে যে এই অনুষ্ঠানটা ছিল, আশা করি এখান থেকে আমাদের দর্শক ভালো কিছু বার্তা পাবে এবং কি তারা সেটা নিজেদের জীবনে বা ভবিষ্যতে সমাজের পরিবর্তনের জন্য কাজে লাগাবে। তো দাদা এরপরে আর কি আমি আমাদের শেষ করে দিই আজকের অনুষ্ঠানের। আচ্ছা দাদা, এক সেকেন্ড, আমি আপনাদের কাছে একটু অনুরোধ রাখতে চাই। সেটা হ্যাঁ দিদি, হচ্ছে হ্যাঁ দিদি বলেন। আপনারা যদি সম্ভব হয় আমাদের যে যৌতুকের যে আইন আছে সেটি আপনারা সবার কাছে পৌঁছে দিতে ট্রাই করবেন, তাহলে ভালো হয়। আর যদি আমার মনে হয় আপনাদের যে প্রথম সেক্স স্টোরি, এখানে বারবার আপনারা রিপোস্ট করবেন এই আইনটি, যেন একজন দুজন হলে যেন করতে পারে, মানুষ সচেতন হতে পারে। ধন্যবাদ দিদি। তো দেখা যাক সমাজে কতটা পরিবর্তন আসে আর আমরা কতদূর এগিয়ে যেতে পারি। আপনাদের সকলের সহযোগিতা এবং পরামর্শের মাধ্যমে আমরা ভালো কিছু করতে চাই ভবিষ্যতে এবং সমাজের ইতিবাচক কিছু পরিবর্তন আনতে চাই। তো সেই জন্য আপনাদের আজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দাদা দিদি আমি আর কি আমাদের শেষ ইয়েটা করে দিই আজকের, যেটা আর কি ঠিক আছে দিদি, যে অসংখ্য ধন্যবাদ জানকী জিসিম দিদি ও তপন হাজং দাদা আপনাদের চমৎকার ও গঠনমূলক আলোচনার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে একটি বিষয় স্পষ্ট, কেবল আইন দিয়ে নয়, যৌতুক প্রথা নির্মূলে আমাদের পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন সবচেয়ে বেশি প্রয়োজন। উপহারের ছদ্মবেশে যৌতুক নেয়ার বিরুদ্ধে তরুণ প্রজন্মকে প্রথম সোচ্চার হতে হবে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য দুজন অতিথি এবং সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ। আসুন আমরা যৌতুকে না বলি এবং একটি সমতা ভিত্তিক সমাজ গড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি। দিদি তাহলে আমরা শেষ করি আমাদের। জি, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার দাদা সবাইকে দিদি। ঠিক আছে। ধন্যবাদ।